নমস্কার সকলকে। আজ আপার প্রাইমারি দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাসে আমরা যে রিমেনিং পার্টটা ছিল, আগে তিনি যে যতটুকু আলোচনা করেছি তার রিমেনিং পার্টটা আলোচনা করব। তার সাথে সাথে আমরা আলোচনা করব দ্বিতীয় চ্যাপ্টার। আজকে প্রথমে যে চ্যাপ্টারটা ফার্স্ট চ্যাপ্টার কিছু অংশ বাকি রয়ে গেছিল, সেই অংশটা আমরা আজকে দেখে নেব। চলো তাহলে শুরু করা যাক, কেমন? দেখো, এখান থেকে এটা আগে পর্যন্ত হয়েছিল, এখান থেকে না, পৃথিবীর জনসংখ্যা প্রায় 700 কোটি। তা এখনকার জনসংখ্যা ক্রমশ দিন দিন বেড়ে চলেছে। তো এটা হচ্ছে একটা রাউন্ড ফিগার করে বলে দেওয়া হচ্ছে 700 কোটি। কেন, প্রতিনিয়ত আমরা জানি যে জন্ম হচ্ছে এবং মৃত্যু হচ্ছে। তাই জনসংখ্যা কোনো একটা জায়গায় ফিক্সড নেই। তাই এটাকে আমরা যদি কোনো একটা জনসংখ্যা, পৃথিবীর জনসংখ্যা বলা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, একটা একটা অ্যাপ্রক্স নিয়ে নেবো, সেটা হচ্ছে 700 কোটি বছর। ভবিষ্যতে মানুষ শুধু পৃথিবীতে নয়, হয়তো বাস করবে চাঁদে বা মঙ্গল গ্রহে। কারণ কি, তোমরা নাম শুনে থাকবে যে এলন মাস্ক বলে, তার স্পেসএক্স কোম্পানি, সে কি করতে চাইছে, যে মানুষকে চাঁদে কিংবা মঙ্গলে সেটেল করতে চাইছে, মানে ওইখানে একটা বসতি তৈরি করতে চলেছে। তাই সেক্ষেত্রে এখানে ব্যাপারটা খুবই আশ্চর্যজনক নয়। মহাকাশ ও রকেট, এইখানে এক্ষেত্রে যে একটা পাথর ওপর দিয়ে ছুঁড়ে দিলে পৃথিবী টানে, সেটা সবসময় নিচের দিকে পড়ে। পৃথিবী এই এই ব্যাপারটাকে কি বলে? এই ব্যাপারটাকে আমরা জানি মাধ্যাকর্ষণ শক্তি। এই মাধ্যাকর্ষণ শক্তির জন্য আমরা হয়তো সুন্দরভাবে জীবনযাপন করতে পারছি। না হলে হয়তো আমরা এদিক ওদিক করে ছিটকে যেতে পারতাম, বা আমাদের পুরো অস্তিত্বটাই নষ্ট হয়ে যেতে পারতো। কারণ কি, যে মাধ্যাকর্ষণের জন্য আমাদের যে সেন্ট্রাল যে অ্যাট্রাকশন, সেই অ্যাট্রাকশনের জন্য আমাদের যে এনার্জি, সমস্ত ধরনের কিছু সাপ্লাই হচ্ছে, যে এনার্জি তৈরি হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মাধ্যাকর্ষণের শক্তির একটা ব্যাপার। নেক্সট, রকেট হলো বিজ্ঞানের সেই আবিষ্কার যা সহজে মহাকাশে পাড়ি দিতে পারে। রকেটে জ্বালানি পুড়ে তৈরি হওয়া গ্যাসের প্রবল ধাক্কায় রকেটের উপর দিকে ওঠে। মহাকাশে যাওয়ার পোশাককে বলে স্পেসস্যুট। দেখো এক্ষেত্রে আমাদের কোন জিনিসটা জানতে হবে, যে মহাকাশে যাওয়ার পোশাক যেটা আমরা পরিধান করি, সেই পোশাককে আমরা কি বলবো? স্পেস স্যুট বলবো। কারণ আমরা যে এমনি এখানে যে সমস্ত কাপড় জামাগুলো পরছি, সেগুলো পরে পরে আমরা যেতে পারবো না। কারণ কি, ওইখানে যে টেম্পারেচার, সেই টেম্পারেচারে আমরা সার্ভাইভ করবো কিভাবে? বিভিন্ন রকমের সোলার স্টর্ম থেকে শুরু করে অনেক কিছু যে মহাজাগতিক ব্যাপার স্যাপার হয়, সেইগুলোর জন্য আমাদের একটা স্পেশাল একটা বস্ত্র পরিধান করতে হয়, যেটাকে আমরা ফেস স্যুট বলে চিহ্নিত করে থাকি। নেক্সট, স্পেস শাটল। স্পেস শাটল কি? এই যে অংশটা দেখছেন না, এটা হচ্ছে স্পেস শাটল। এইখানের মধ্যেই এটার অংশটাতে জ্বালানি থাকে, এবং উপরে যে অংশটাতে, এইখানের মধ্যে কি হয়, মহাকাশ যাত্রীরা ওইখানে দিয়ে, মানে মহাকাশ যাত্রী এখানে থাকে, এবং সেটাকে কি করা হয়, একটা নির্দিষ্ট কক্ষপথে গিয়ে পড়ে সেইখানে একটা যে মহাকাশে যে জায়গার প্রয়োজনীয় অংশ, সেখানে কি করা হয়, সেট করে দেওয়া হয়। সেটা হচ্ছে স্পেস শাটল। রকেটে চড়ে মহাকাশে যাওয়া তো যায়, কিন্তু রকেটে করে নিরাপদে পৃথিবীর বুকে ফিরে আসা যায় না। তাহলে উপায় স্পেস শাটল বা মহাকাশ বিমান। নেক্সট হচ্ছে কৃত্রিম উপগ্রহ। না, এক্ষেত্রে দেখো এখানে নাসার ফুল ফর্ম দিয়েছি, যে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এই এটার ফুল ফর্ম অনেক সময় আসতে থাকে, কিংবা ইসরো ফুল ফর্ম আসতে থাকে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এটারও ফুল ফর্ম আসতে থাকে। তো তোমরা ভালো করে মনে রাখবে নাসার ফুল ফর্ম, ইসরোর ফুল ফর্ম, এবং বিভিন্ন রকমের আরও যে সমস্ত স্পেস এক্স কোম্পানি আছে, সেইগুলোর ফুল ফর্ম পড়তে পারবে, এবং বিভিন্ন যে মহাদেশের আন্ডারে যে সংস্থা আছে সেগুলোরও ফুল ফর্ম পড়বে, যেমন হচ্ছে রাশিয়ার রসকসমস, জাপানের জাক্সা। এই সমস্ত যে ব্যাপারগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। নেক্সট হচ্ছে আহ, যে কৃত্রিম উপগ্রহ, মানুষের তৈরি যন্ত্র বা পৃথিবীর চারদিকে ঘোরে। বহু দেশ মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে। আবহাওয়া পূর্বাভাস, সমুদ্র পরিবহন, প্রাকৃতিক দুর্যোগ, আগাম সতর্কতা এবং মহাকাশ গবেষণা, এই কৃত্রিম উপগ্রহগুলিকে কাজে লাগানো হয়। 2012 সালে কিউরিওসিটি রোভারে মঙ্গলে অবতরণ করে। মঙ্গলের মাটি, জল, আবহাওয়া, প্রাণীর অস্তিত্ব সংক্রান্ত গবেষণা ছিল এর মুখ্য উদ্দেশ্য। তাহলে কত সালে গিয়েছিল? 2012 সালে
কিউরিওসিটি রোভার। তাহলে আমাদের মনে রাখতে হবে যে কিউরিওসিটি রোভারের করে মঙ্গলে অবতরণ করেছিল কত সালে? 2012 সালে। এর মুখ্য উদ্দেশ্য কি ছিল? মঙ্গলের মাটি, জল, আবহাওয়া, প্রাণের অস্তিত্ব এবং সংক্রান্ত গবেষণা ছিল এর মুখ্য উদ্দেশ্য। তাহলে মঙ্গলে প্রাণীর অস্তিত্ব, অন্যান্য অভিযান সম্পর্কে তথ্য সংগ্রহ করা। ওকে, এই তো দেখতে পাচ্ছ যেটা কিউরিওসিটি রোভার। নেক্সট, মহাকাশ গবেষণা ভারত। আমি এইমাত্র বললাম না, ইসরোর ফুল ফর্ম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেটা ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ, যে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ সেটা কি? আর্যভট্ট। এছাড়াও আর কি কি রয়েছে? ভাস্কর 1, ভাস্কর 2, ইনস্যাট ইত্যাদি। এগুলোর বিভিন্ন রকমের ধারণ, মানে বিভিন্ন রকমের কি বলবো, উপগ্রহ বলবো, যেটা স্যাটেলাইট, সেটা হচ্ছে কখনো এগুলো সানসিনক্রোনাস স্যাটেলাইট হতে পারে, জিও সিনক্রোনাইজ স্যাটেলাইট হতে পারে। এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, সানসিনক্রোনাস কি, জিও সিনক্রোনাইজ কি। না, পৃথিবী যে গতিতে ঘুরছে সেই গতিতে যে মানে স্যাটেলাইটটা সেই গতির সাথে সাথে যদি ঘোরে সেটাকে আমরা কি বলবো? জিও সিনক্রোনাইজ স্যাটেলাইট। এটা সাধারণত 36,000 কিলোমিটার উচ্চতায় আমাদের কি করা হয়? একে প্রতিস্থাপিত করা হয়। কিন্তু আমরা সানসিনক্রোনাস স্যাটেলাইটের ক্ষেত্রে সেটা কিন্তু হয় না। সানসিনক্রোনাস স্যাটেলাইট সাধারণত 300 থেকে 1,000 কিলোমিটার, 300 থেকে মানে 300 থেকে 1,000 কিলোমিটারের মধ্যে একে প্রতিস্থাপিত করা হয়। সেগুলোকে সানসিনক্রোনাস স্যাটেলাইট বলা হয়। ভারতের প্রথম মহাকাশচারী কি গবেষণা, যে ভারতের যে প্রথম মহাকাশচারী ছিল তার নাম কি? সেটা হচ্ছে রাকেশ শর্মা। 1984-এ সে কি করেছিল? মহাকাশে যাত্রা করেছিল। 1984 সালে রাকেশ শর্মা ভারতের প্রথম মহাকাশচারী হিসেবে গেছিল। নেক্সট হচ্ছে চন্দ্রযান 1। ভারতের প্রথম চন্দ্রযানের চাঁদের অবতরণ 2008 সালে হয়েছিল। এই যে ছোট ছোট জিনিসগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, যে চন্দ্রযান 1 বা চন্দ্রযান এখন 2, যে এই সমস্ত যে স্পেস সংক্রান্ত যে সমস্ত ঘটনাগুলো হচ্ছে সেগুলো তোমাদের কি করতে হবে? মনে রাখতে হবে কত সালে হয়েছিল, হ্যাঁ, তারপর মহাকাশচারী, প্রথম মহাকাশচারীর নাম কি, এই সমস্ত ব্যাপারগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। নেক্সট, চন্দ্রগ্রহণ কি? না, কোনো পূর্ণিমায় পৃথিবীর ছায়া চাঁদ ঢেকে গিয়ে চন্দ্রগ্রহণ হয়। ধরে নাও এটা দেখতে পাচ্ছ যে চাঁদ, তার সামনে কি আছে? পৃথিবী। এইখানে কি আছে? সূর্য। এরপর সূর্যের যে আলোটা আসছে সেই আলোটা এমন একটা সময় বা একটা সিচুয়েশনে এসে পৌঁছায় যখন যে পুরো যে আলোটা, সেই আলোটা, দেখো এই পুরো পৃথিবীটা হয় চাঁদকে আড়াল করে দিতে পারবে যদি, কিন্তু এই চাঁদটা যদি এই অংশ না থেকে যদি এই অংশে থাকতো, এই জায়গা থাকতো, তাহলে কি হতো? এই জায়গা কি এই জায়গা কি মানে যদি চাঁদটা, এই আমার যে কার্সার আছে এই কার্সারের অংশ যদি আমি চাঁদকে রাখতাম, তাহলে কি চাঁদটা কি ঢাকা পড়তো পৃথিবী দ্বারা? না, তখন কি হতো? যে সূর্যের আলো চাঁদের উপর পড়তো। কিন্তু এমন একটা সিচুয়েশন হয়েছে বা এমন একটা জায়গায় এসে চাঁদ দাঁড়িয়েছে, যে ক্ষেত্রে পৃথিবী পুরো সূর্যের আলোটাকে কি করছে? পুরো মানে আড়াল করে দিচ্ছে। আড়াল করে দেওয়ার কারণে কোনো রকমে সূর্যের আলো চাঁদে গিয়ে পৌঁছাতে পারছে না। যেহেতু চাঁদ একটা স্যাটেলাইট বা পৃথিবীর উপগ্রহ এবং পৃথিবীও একটা গ্রহ, এই দুজনাকারই কিন্তু নিজস্ব কোনো আলো নেই। তাই চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয় এবং পৃথিবীও সূর্যের আলোয় আলোকিত হয়। তাই চাঁদ এমন একটা পরিস্থিতি থাকার কারণে এইখানে সূর্যের আলো পৃথিবীর জন্য পাচ্ছে না, সেই জন্য এটাকে কি হচ্ছে? চাঁদটা তখন গ্রহণ লেগে যাচ্ছে, আর সেটাকে বলা হয় চন্দ্রগ্রহণ। সূর্যগ্রহণের ক্ষেত্রে একই ব্যাপার, যখন পৃথিবী পৃথিবীর আগে যখন চাঁদ চলে আসবে, এই অংশে দাঁড়াবে, তখন সেক্ষেত্রে সূর্যের আলো চাঁদ আড়াল করে দেবে এবং পৃথিবীর বুকে যে অংশটুকুন আড়াল করতে পারবে সেই অংশটুকুন ক্ষেত্রে কি হবে? সূর্যগ্রহণ হবে। এই বিষয়গুলো তোমরা দেখতে পাবে, কারণ কি মহাজাগতিক ঘটনা তোমরা হয়তো অনেকে দেখেছো বা অনেকে দেখতে পাবে। তো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, কোনটা চন্দ্রগ্রহণ, কোনটা সূর্যগ্রহণ। নেক্সট, এখানে মহাকাশের প্রথম যাত্রী কে ছিলেন? না, রাশিয়ার কুকুর লাইকা। সালটা ছিল 1957, 1957-এ লাইকা প্রথম মহাকাশে প্রথম যাত্রী ছিল রাশিয়ার কুকুর, সে হচ্ছে লাইকা। পৃথিবীর প্রথম মহাকাশচারী ইউরিন গ্যাগারিন। ইউরিন গ্যাগারিন হচ্ছে পৃথিবীর প্রথম মহাকাশচারীকে,
না ইউরিন গ্যাগারিন। প্রথম মহিলা মহাকাশচারীর নাম যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে কি হবে? ভ্যালেন্তিনা তেরেশকোভা। ভ্যালেন্তিনা তেরেশকোভা। কল্পনা চাওলা কে তাহলে? কল্পনা চাওলা হচ্ছে প্রথম ভারতীয় মহিলা যিনি মহাশূন্যে পাড়ি দেন। কত সালে? 1997, 1997 সালে। এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে। তাহলে কি মহাকাশে প্রথম যাত্রী কে ছিল? যে লাইকা। কথাকার কুকুর ছিল, রাশিয়ার কুকুর। পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ছিল? ইউরি গ্যাগারিন। ভারতের না, সরি, পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারী কে ছিল? ভ্যালেন্তিনা তেরেশকোভা। কল্পনা চাওলা কি না প্রথম ভারতীয় মহিলা যিনি মহাশূন্যে পাড়ি দেন 1997 সালে 1 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারি 1997 সালে ভারতীয় মহিলা যিনি মহাশূন্যে পাড়ি দেন। চাঁদে অভিযান 1969 সালে, এই ঘটনাটা খুবই ইম্পর্টেন্ট। 1969 সালে 16 জুলাই আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়ে গেল অ্যাপোলো 11। তাহলে প্রথম যে আমরা চাঁদের অভিযান লক্ষ্য করেছি, সেই চাঁদের অভিযান কত সালে হয়েছিল? 1969, 16 জুলাই 1969, 16 জুলাই আমেরিকার কোথায়? না আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়ে গেল অ্যাপোলো 11। এর মূল অংশ কলম্বিয়াতে মহাকাশে ছিলেন, যার ইগল নামে আরেক অংশ সাহায্য নিয়ে নীল আর্মস্ট্রং, এডউইন অল্ড্রিন চাঁদে মাটি ছুঁয়েছিলেন। কত তারিখে? 20 জুলাই। কত তারিখে বেরিয়েছিল? কত তারিখে? 16 জুলাই। কতদিন লেগেছিল? তার 4 দিন। তো এই ঘটনাটা খুবই আমাদের গুরুত্বপূর্ণ ব্যাপার। নেক্সট, সুনিতা উইলিয়ামসকে। সুনিতা উইলিয়ামসকে তোমরা জেনে থাকবে। জন্মসূত্রে ইনি হচ্ছেন ভারতীয়। ইনি ভারতীয় তো মহিলা মহাকাশচারী যিনি সব থেকে বেশি সময় ধরে মহাকাশে কাটিয়েছেন। এই কিছুদিন আগে এই মহাকাশ থেকে ফিরলেন, এই কিছুদিন আগেকার ঘটনা, বেশি দিনের না। মহাকাশ থেকে ফিরে এসে ভারতে এসেছিলেন, বিভিন্ন জায়গায় পডকাস্টে আমরা তাকে দেখেছি। নেক্সট, মোটামুটি এটা হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ অংশ। আমরা এই মিলিয়ে নাও ব্যাপারটা আমরা দেখে নেব। ধূমকেতু কি? ধূমকেতু আমরা যদি বলি সেটা কি হবে? না, ধূমকেতু হলো ল্যাজ আওলা জ্যোতিষ্ক। তারা কি? তারা আমরা জানি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। ছায়াপথ কি? বা ছায়াপথ মিল্কি ওয়ে আকাশ লক্ষ লক্ষ তারার সমষ্টি, সেটাকে আমরা কি বলবো? ছায়াপথ বলবো। শুক্র কি? শুক্র একটা সন্ধ্যা তারা। উল্কা, উল্কা হচ্ছে আমরা তারা খোসাকে বলতে পারি উল্কা। কক্ষপথ কি? কক্ষপথ একটা নির্দিষ্ট জ্যোতিষ্কে নিজেদের পথ। কালপুরুষ কি? নক্ষত্র মণ্ডল বা কনস্টেলেশন। লাল গ্রহ কি? মঙ্গল। জ্যোতির্বিজ্ঞানী কি? আকাশ নিয়ে যারা গবেষণা করে তাদেরকে জ্যোতির্বিজ্ঞানী বলে। তাহলে ধূমকেতু কি হলো? ধূমকেতু হলো ল্যাজওয়ালা জ্যোতিষ্ক। তারা কি? তারা হলো জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। ছায়াপথ কি? না লক্ষ লক্ষ তারার সমষ্টি। শুক্র কি? সন্ধ্যা তারা। উল্কা কি? উল্কা হচ্ছে আমাদের উল্কা হচ্ছে তারা খোসা। কক্ষপথ কি? কক্ষপথ জ্যোতিষকে নিজস্ব জ্যোতিষকে নিজেদের পথ। কালপুরুষ কি? নক্ষত্রমণ্ডল। লাল গ্রহ মঙ্গল। জ্যোতির্বিজ্ঞানী হচ্ছে আমাদের মহাকাশ নিয়ে যারা গবেষণা করে। এই হলো মোটামুটি এখানকার গুরুত্বপূর্ণ অংশ। নেক্সট, এখানে একটা দেখো, একটা মগজাস্ত দিয়েছে, মানে এখানে একটা কোশ্চেন দিয়েছে, শনি ছাড়া সৌরজগতে আরো 3টি গ্রহের বলয় আছে, বলতে পারো কোন কোন গ্রহ? তা ইউরেনাস, নেপচুন, প্লুটো। বৃহস্পতি, ইউরেনাস এবং নেপচুন, এই 3টে গ্রহের কি আছে? আমাদের রিংস লক্ষ্য করা যায়, কিন্তু আমরা সেই রিংসটা অত ভালো করে দেখতে পাই না। কোন গ্রহের একদিন 1 বছর থেকে বড়? কোন গ্রহের একদিন? এটা হচ্ছে ভেনাসের কথা বলা হচ্ছে, মানে শুক্র। শুক্রর একদিন 1 বছর থেকে বড়, মানে রেভলিউশন করতে যে সময়টা লাগছে, রোটেশন করতে সেই সময়টা থেকেও বেশি লাগছে। রেভলিউশন করতে সম্ভবত 225, 225, আর রোটেশন করতে হয় আই থিঙ্ক 243। আমরা এটাকে নিয়ে একবার দেখে নেব কি ঘটনাটা আছে। হ্যাঁ, এই দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভালোভাবে লেখা আছে যে শনি ছাড়া সৌরজগতে আর কোনো গ্রহের বলয় আছে কিনা সেসব আমরা দেখি।
না, শনি ছাড়া আমরা কি দেখতে পাচ্ছি? শনি ছাড়া আমরা আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি শনি ছাড়া আমাদের কার কার গ্রহ আছে? বৃহস্পতি, জুপিটার, জুপিটারের জুপিটারের গ্রহ লক্ষ্য করতে পারছি। জুপিটার, তারপরে ইউরেনাস, ইউরেনাস, নেপচুন, এই তিনটে গ্রহের আমরা বলয় লক্ষ্য করছি। যদিও শনি বলয়ের মতো এগুলো অতটা উজ্জ্বল নয়। দেখো স্পষ্ট করে লেখা আছে উজ্জ্বল নয়। এবং কোন কোন গ্রহে একদিন এক বছর থেকে বড়, এখানে লক্ষ্য করা যায় রোটেশন, আবর্তন, অর্থাৎ রোটেশন। শুক্র গ্রহ খুব ধীর গতিতে নিচের অক্ষের চারপাশে ঘোরে। এর একবার আবর্তন করতে কত সময় লাগছে? একদিন হতে সময় লাগে পৃথিবীর 243 দিন সমান। পৃথিবীর একদিন হতে সময় লাগে কত? 24 ঘন্টা, রাউন্ড ফিগারে করলে 24 ঘন্টা। আর সেই জিনিসটাই, আর এক্ষেত্রে কি হচ্ছে, আমাদের শুক্রের ক্ষেত্রে কি হচ্ছে 243 ডেজ। এই 243 ডেজ কি করতেছে? রোটেশন করতে সময় লাগে, নিজের অক্ষের চারদিকে ঘুরতে। কিন্তু পরিক্রমণ করতে অর্থাৎ রেভলিউশন করতে কত দিন লাগছে? মাত্র 225 ডেজ। 225 ডেজ। তাহলে এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো, নিজের অক্ষের চারদিকে একবার ঘুরতে আবর্তনে যে সময় লাগে সূর্যের চারপাশে ঘুরতে, মানে পরিক্রমণ করতে, তার চেয়েও কম সময় লাগে। এই কারণে শুক্র গ্রহের বছরের যে দিন বড়। বুঝতে পারলে ব্যাপারটা? এটা আপাতত এখানে আহ এই পর্যন্ত এই ক্ষেত্রে রইল। নেক্সট আমরা সেকেন্ড চ্যাপ্টারে যাব, পৃথিবী গোল। পৃথিবী গোল কিনা সেই সমস্ত বিষয় নিয়ে অনেক আলোচনা আছে, কিন্তু আমরা অনেকের মুখে শুনতে থাকি পৃথিবী কিছুটা চ্যাপ্টা রুটির মতন, কিছুটা গোলের মতন, কিছুটা কমলা লেবুর মতন, কেউ কেউ অ্যাপেলের মতন, নানা রকমের নানা জন বলে গেছে। কিন্তু যে পৃথিবীর যে একটা রূপ আছে, সেই রূপটা কখন আমরা বুঝতে পারবো? যখন আমরা এর উপরে অবস্থিত বিভিন্ন রকমের ভূপ্রকৃতি সম্পর্কে জানবো। ভূপ্রকৃতি কেমন আছে? মাউন্টেন্স আছে, তারপর কি আছে? ট্রেঞ্চ আছে, মালভূমি আছে, প্লেটো রিজন, তারপর হচ্ছে প্লেন রিজন, সমতল ভূমি আছে। এই যে জিনিসগুলো আমরা দেখছি, কখনো মাউন্টেন্স, কখনো প্লেটু, কখনো প্লেন রিজন, তার মানে কি একটা পৃথিবীর কোনো নির্দিষ্ট রূপ আমরা বলতে পারবো না। পৃথিবীর নির্দিষ্ট রূপ যখনই বলতে চাই, যদি গোলকের মতন হয়, তাহলে গোলকের, যদি আমি গোলক আঁকি, তাহলে সেক্ষেত্রে রাউন্ড শেপ করতে হবে না? কিন্তু রাউন্ড শেপের ক্ষেত্রে কি এক্ষেত্রে আমরা পৃথিবীটাকে রাউন্ড শেপ বলতে পারবো না? কখনোই বলতে পারবো না। পৃথিবীটা পৃথিবীর মতো, অর্থাৎ পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। কোথাও একটা বৃহৎ গর্ত আছে, কখনো কোথায় লক্ষ্য করছি যে এভারেস্টের মতো চূড়া আছে, তারপর হচ্ছে কাঞ্চনজঙ্ঘার মতো চূড়া আছে, তারপর হচ্ছে কেটু গডউইন অস্ট্রেলিয়ার মতন চূড়া আছে, কিলিমাঞ্জারোর মতন একটা আছে, অংশ আছে। মানে এই যে জিনিসগুলো আমরা দেখছি না, ম্যারিয়ান ট্রেঞ্চের মতন আছে, সুন্ডা খাটের মতন আছে, যে এই জিনিসগুলো দেখছি, এর থেকে স্পষ্ট আমরা বুঝতে পারছি যে পৃথিবী কখনোই গোলাকার হতে পারে না, কখনোই চারটাকার হতে পারে না, বা কখনোই কি হতে পারে না, কমলা লেবুর মতো হতে পারে না। এর জন্য আমাদের বিভিন্ন রকমের যে ঐতিহাসিকগণ তারা বিভিন্ন রকমের আলোচনা করেছেন। তার মধ্যে সবচেয়ে খ্রিস্টের জন্মের 200 বছর আগে গ্রিক দার্শনিক অ্যারাটোস্থেনিস এই ব্যাপারটা লক্ষ্য করেছিলেন, যে পৃথিবী আসলে কি গোলাকার। মানে অনেকে আগে চ্যাপ্টা বলে দিয়েছিল, কিন্তু সেক্ষেত্রে এই যে ইনি প্রথম গ্রিক দার্শনিক অ্যারাটোস্থেনিস, কিছুটা তিনি একটা আন্দাজ করতে পেরেছিলেন যে এটা কোনো রকম ভাবে আমরা চ্যাপ্টাকার হতে পারে না, এটা গোলাকার আকৃতি হতে পারে। তখনকার দিনে এই জিনিসটা বলে দেওয়াটাও একটা বিরাট ব্যাপার। নেক্সট, এখানে একটা ঘটনা দিয়েছি। 1519 সালে পর্তুগিজ ভূপর্যটক ম্যাগেলান 5টি জাহাজ নিয়ে যাত্রা শুরু করে ক্রমাগত পশ্চিম দিক দিয়ে শেষ পর্যন্ত আবার এই বন্দরে ফিরে এলেন। এইভাবে ভূপ্রদক্ষিণ করতে গিয়ে স্পষ্টভাবে বোঝা গেল যে পৃথিবীর চ্যাপ্টা সমতল নয়, বরং গোলাকার। চ্যাপ্টা সমতল হলে কিন্তু সেই সেম জায়গায় এসে ফিরতো না। সেই জন্য এই ব্যাপারটা তিনি বলেছিলেন। কে না, 1519 সালে পর্তুগিজ ভূপর্যটক, পর্তুগিজ, এই জিনিসটা মনে রাখবে, 1519 সালে পর্তুগিজ ভূপর্যটক ম্যাগেলান 5টি জাহাজের কথা উল্লেখ করছিলেন, এবং এই জিনিসগুলো তোমাদের অবশ্যই মনে রাখবে। নেক্সট, পৃথিবীর উপরে অংশটা দেখছি না। পৃথিবী যত বেশি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আঁকা হয়, তার বাঁকা ভাব বা বক্রতা তত কম হবে। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার। পৃথিবীর গড় ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার। এত বড় ব্যাসার্ধ একটা বৃত্তের উপর দাঁড়িয়ে,
খুবই সামান্য অংশ আমাদের চোখে পড়ে। তাই ভূপৃষ্ঠটা চ্যাপ্টা সমতল বলেই মনে হয়। তুমি যদি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে থাকো, তোমার চোখ কত দূর পর্যন্ত যাবে? যত দূর পর্যন্ত যাবে তুমি কি দেখতে পাবে? একটা চ্যাপ্টা অংশই দেখতে পাবে, কখনো গোলাকার দেখতে পাবে না। যতক্ষণ না একটা একটা সার্টেন হাইট যাচ্ছ পৃথিবীর থেকে, আমাদের যে অ্যাটমসফিয়ার রিজনের উপরকে ছাড়িয়ে একটা নির্দিষ্ট হাইটে গিয়ে পৌঁছাচ্ছ এবং উপর থেকে নিচে দেখছো, তখন বুঝতে পারবে যে হ্যাঁ, পৃথিবীটা গোলাকার আকৃতি বা পৃথিবীটা একটা আকৃতি যেটার মধ্যে বিভিন্ন রকমের আকৃতি লক্ষ্য করবে, মানে জাস্ট পৃথিবীর আকৃতি পৃথিবীর মতন বা যাই বলো না কেন এই জিনিসটা লক্ষ্য করবে। নেক্সট আমরা চলে আসি, এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে আমি সবকিছু আলোচনা করছি না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করছি। কোনো ফাঁকা মাঠ বা অনেকখানি গোলাকার জায়গায় দাঁড়িয়ে দেখলে দিগন্ত রেখাকে গোলাকার বলে মনে হয়। জাহাজের ডেক থেকে সমুদ্রকে দেখলে গোলাকার লাগে। যত উঁচু জায়গায় যেতে থেকে দেখবে ততই তার অংশ আরো অংশ বেশি অংশ চোখে পড়বে, কিন্তু দিগন্তকে সবসময় গোলাকারই মনে হবে। চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর গোলাকার ছায়া পড়ে। কখনো না সরি কোনো গোলাকার বস্তু ছায় একমাত্র গোলাকার হয়। ঠিক আছে, এক্ষেত্রে তুমি বুঝতেই পারছো যে যখন চন্দ্রগ্রহণ হয় সেক্ষেত্রে পৃথিবীর যে ছায়াটা পড়ে চাঁদের উপরে, সেই চাঁদের উপরে ছায়াটা গোলাকার আকৃতি পড়ে। তাই আমরা খুব সহজেই মানে বলতে পারি, মানে তখনকার দিনে তো এইভাবে অনুমান করেছিল যে পৃথিবীর আকৃতি গোলাকার। পৃথিবী একসময় এক জায়গায় আলাদা আলাদা সময়ে সূর্য ওঠে, কোথাও আগে কোথাও পরে। পৃথিবীর চ্যাপ্টা সমতল হলে সব জায়গাতে এক সময় সূর্য উদয় হতো, স্বাভাবিক, একদম খুবই বাস্তব কথা। বর্তমানে এই সম পর্যবেক্ষণ যুক্তির মাধ্যমে পরোক্ষ প্রমাণের আর দরকার পড়ে না। মহাকাশচারীরা মহাশূন্যের থেকে উজ্জ্বল নীল গোলকের মতো পৃথিবীকে দেখেছেন। এরোপ্লেন, কৃত্রিম উপগ্রহ, পৃথিবীর ছবি তোলা সম্ভব হয়েছে। এটা হচ্ছে আমরা বুঝতে পারছি। তখনকার দিনে যে দার্শনিকগণ আলোচনা করছিলেন, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর গোলাকার ছায়া দেখে বলেন পৃথিবী গোলাকার। ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট কি বলেছিলেন? ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট গ্রিক ভূগোলবিদ অ্যারটোস্থেনিস গোলাকার পৃথিবীর ধারণাকেই সমর্থন করেছিলেন। তাহলে কে ধারণা দিয়েছিল? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল চন্দ্রগ্রহণের সময় উপর পৃথিবী গোলাকার ছায়া দেখে বলেন পৃথিবী গোলাকার। আর ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট এবং গ্রিক ভূগোলবিদ অ্যারটোস্থেনিস এইটাকে কি করেছিল? সায় দিয়েছিল। ঠিক আছে, তাহলে কে বলেছিল? অ্যারিস্টটল বলেছিল না কে বলেছিল যে পৃথিবীর গোলাকার ছাই কোথায় কার উপর পড়ছে? চাঁদের উপর পড়েছিল। অ্যারিস্টটল বলেছিল, গ্রিক দার্শনিক। আর একে সমর্থন জানিয়েছিল কে? ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট এবং গ্রিক ভূগোলবিদ অ্যারটোস্থেনিস। এই জিনিসগুলো মনে রাখবে। দেখো দেখো এখানে আমি বলেছিলাম না, কমলা লেবু নাশপাতির সঙ্গে পৃথিবীর কিছুটা মিল থাকলেও পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো, যাকে ইংরেজিতে জিওয়েড বা আর্থ শেপ বলে। আর কারণ কি? এর বিভিন্ন জায়গায় ট্রেঞ্চ আছে, বিভিন্ন পাহাড় আছে, পর্বত আছে, সমস্ত রকমের প্লেন রিজিয়ন আছে। তাহলে এইটা দেখতে কিছুটা ওই রকম মতন হবে না যে একদম পিওর গোলাকার। সেক্ষেত্রে আমরা পৃথিবীকে আকৃতি পৃথিবীর মতন বলবো। পৃথিবীর পরিধি কত? 40,000 কিলোমিটার। এটা হচ্ছে মানে একটা রাউন্ড ফিগার করে নেওয়া হচ্ছে যে পৃথিবীর পরিধি 40,000 কিলোমিটার। এগুলো হচ্ছে তোমাকে মনে রাখতে হবে যে কত কিলোমিটারের পরিধি 40,000। পৃথিবীর মেরু ব্যাস কত? মেরু ব্যাস, এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। এইখান থেকে এইখানের দূরত্ব কত? এটাকে আমরা কি বলবো? ব্যাস বলবো। এর অর্ধেকটাকে আমরা কি বলবো? ব্যাসার্ধ। সেই ক্ষেত্রে ব্যাস কত? 12,714 কিলোমিটার। মেরু থেকে মেরু, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু। এটার কারণ কি? এর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু অংশটা কিছুটা চ্যাপ্টা। আর নিরক্ষীয় ব্যাস কত? এই যে এই অংশ থেকে এই অংশ, অর্থাৎ এই নিরক্ষীয় অঞ্চলে ব্যাস হচ্ছে 12,756। তাহলে 12,714 এর দৈর্ঘ্য কম, এর দৈর্ঘ্য বেশি, যেটা নিরক্ষ অঞ্চলে সেটা দৈর্ঘ্য বেশি। তাহলে এই দৈর্ঘ্য কম হওয়ার কারণ কি? না, দুই অংশ, এই মেরু অংশটা, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু অংশটা কিছুটা করে চ্যাপ্টা থাকে, যেটা কেন্দ্রের কাছাকাছি। তাই এখানকার তাই আকর্ষণ শক্তিটাও অনেকটাই বেশি। 12,756 থেকে 12,714 কিলোমিটার বাদ দিলে একটা 42 কিলোমিটারে একটা আমাদের কি বলে ব্যাসের যে পার্থক্য লক্ষ্য করি। পৃথিবীর মাঝ বরাবর 42 কিলোমিটার স্ফীত। তার মানে এখান থেকে এই এত দূরত্বটা 42 কিলোমিটার স্ফীত, মানে হচ্ছে চওড়া। ভেবে দেখেছো পৃথিবীর সর্বোচ্চ স্থান হিমালয়ের পর্বতে মাউন্ট এভারেস্ট সমুদ্র সমতল থেকে 8,848 মিটার উঁচু। আবার সর্বনিম্ন স্থান প্রশান্ত মহাসাগর ম্যারিয়ানা খাত কত কিলোমিটার?
নিচে আছে 10,915 কিলোমিটার, কোনো কোনো বইয়ে 11 কিলোমিটার আছে, সেই ক্ষেত্রে তোমরা অত ভাবা দরকার নেই, রাউন্ড আপ করেই আসে। ম্যারিয়ানা ট্রেঞ্চ কোথায় আছে? প্রশান্ত মহাসাগরে আছে। এবং মাউন্ট এভারেস্ট আমরা জানি নেপাল এবং সংলগ্ন ভারতের অংশে আছে। এটা অ্যাকচুয়ালি পুরো হিমালয়টা পুরোটা কি আছে, পাকিস্তান থেকে শুরু করে এদিকে আমাদের একদম কি বলবো মায়ানমারের রিজিয়ন পর্যন্ত একটা বিস্তৃত অংশ জুড়ে হিমালয় পর্বত রয়েছে। এবং এই হিমালয় পর্বতের একটা অংশ হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা আমাদের কোথায় লক্ষ্য করা যাচ্ছে? নেপালে অংশ লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই দুটো জায়গার মধ্যে দূরত্বটা কত? একটা আছে 8,848 মিটার, আর একটা কত? 10,915 মিটার। মানে এই দুটোর মধ্যে দূরত্ব কত হচ্ছে? একটা উঁচু অংশ থেকে একটা নিচু অংশ প্রায় 20,000 মিটার, যেটা 20 কিলোমিটার। পৃথিবীর ওপরে এই উঁচু নিচু জায়গাগুলোর জন্য কি কি তার কোনো আকৃতি কোনো পরিবর্তন হয়? মানে জায়গাগুলোর জন্য কি তার আকৃতি কোনো পরিবর্তন হয়? পৃথিবীর ওপরে যত পাহাড়, মালভূমি, নদী, হ্রদ, সমুদ্র আছে, তার জন্য পৃথিবীর আকৃতিটা অনেকটা এবড়ো খেবড়ো গোলকের মতন হয়। আসলে পৃথিবী একটা বিশাল গোলক, তার গায়ে পাহাড়, পর্বত, নদী, সাগর থাকা সত্ত্বেও একে মহাকাশ থেকে মসৃণ গোলাকার মতনই দেখায়। আপাতত এই যে গোলাকার ব্যাপার বিষয়টা এই পর্যন্তই। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ অংশগুলো আমি আলোচনা করে দিলাম। এর মধ্যে কিছু একটা অংশ আমরা এখানে দেখবো, সেটা হচ্ছে এই অংশটা, যে এখানে আমি দেখেছি যে যে কিভাবে আর্থের সার্কামফারেন্স বের করেছি। আর্থের সার্কামফারেন্স, যে আমরা বলছি না যে 40,000 কিলোমিটার বললাম না পরিধি, এটা বের হচ্ছে কিভাবে? এটা হচ্ছে একটা সূত্র আছে 2πr। আমরা পরিধির সূত্র কি জানি? 2πr। পরিধির সূত্র আমরা কি জানি? 2πr। আমরা এই বিষয়ে আমরা সবাই জানি যে পরিধির সূত্র হচ্ছে 2πr। এই 2πr কে আমরা খুব সহজেই বের করি। তো পায়ের মান সবাইকার জানা আছে, এখানে দেখো মেনশন করা দেওয়া আছে 3.14। তার সঙ্গে সঙ্গে ব্যাসার্ধ কত আছে? 6378। আমরা রাউন্ড ফিগারে কত দেখেছিলাম? 40,000 কি কিলোমিটার দেখেছিলাম। কিন্তু এক্ষেত্রে আমরা যখন আমরা 2πr দিয়ে সূত্র দিয়ে করব এবং বার করব, সেক্ষেত্রে আমাদের কিছুটা দৈর্ঘ্য বেশি হবে। ঠিক আছে, বুঝতে পারলে এই অংশটা? এটা হচ্ছে মোটামুটি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। কিছু আগের দিনে আমি একটা জিনিস বলেছিলাম যে মুন কতগুলো, কার কি মুন আছে সেগুলো তোমাদের জানতে হবে। কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কোনো কমেন্ট করোনি, আশা করছি পরবর্তীকালে কমেন্ট করবে। মার্কারির যে একটা মুন নেই, অর্থাৎ এখানে 0 মুন। ভেনাসের ক্ষেত্রে 0 মুন, আর্থের ক্ষেত্রে একটা মুন আছে, যেটা আমরা আমরা চাঁদ হিসাবে জানি। মার্সের ক্ষেত্রে ক্ষেত্রে কি আছে? 2টো মুন আছে, যেগুলোর নাম হচ্ছে ফোবস এবং ডিমোস। ডিম ফোবস এবং ডিমোস। এবং জুপিটারের ক্ষেত্রে কি আছে? 95 মুনস আছে, 95। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা হচ্ছে? গ্যানিমিড। এটা সবচেয়ে বড়। আমাদের সবচেয়ে বড় মুনের মধ্যে সবচেয়ে বড় মুন কোনটা বলবো? গ্যানিমিড। ওকে, তো এই অংশটাকে আমাদের জানতে হবে যে এটা হচ্ছে গ্যানিমিড হচ্ছে আমাদের সবচেয়ে বড়। ওয়েট, নেক্সট হচ্ছে স্যাটার্নের কটা আছে? 146টা। এবং এর গুরুত্বপূর্ণ যেটা মুন আছে সেটা হচ্ছে টাইটান। ইউরেনাসের মিরান্ডা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কতগুলো মুন আছে? 28টা। তাহলে সবচেয়ে বেশি মুন কার আছে? স্যাটার্নে, 146। এক্ষেত্রে কি হয় জানো, কখনো কখনো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার বলে দিতে পারে। ডিসেন্ডিং অর্ডারে সাজা। সবচেয়ে বেশি মুন কার? স্যাটার্ন। তারপরে কার? জুপিটার। জুপিটার। তারপরে কার? তারপর হচ্ছে ইউরেনাস। ইউরেনাস। তারপরে কার হচ্ছে? নেপচুন। এইভাবে তোমরা এই জিনিসগুলো দেখবে। নেপচুন। তো এই হলো আপাতত এই অংশটা তোমরা জেনে গেলে। এরপর আসা যাক কিছু কোশ্চেন আমি বলছি, সেগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন আগের দিনে বলেছিলাম কোনটা টেরেস্ট্রিয়াল প্ল্যানেট? মার্কারি, ভেনাস, আর্থ, মার্স, এইগুলো তোমরা জানো। জোভিয়ান প্ল্যানেট কি? জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন। এরপরে যদি আমি বলি যে যদি মানে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে রেভলিউশনের পিরিয়ড অনুযায়ী। রেভলিউশন মানে হচ্ছে
আমরা পরিক্রমণ বলি, যেটা সূর্যের চারদিকে ঘুরছে, সেই অনুযায়ী সবচেয়ে বেশি সময় কে লাগাচ্ছে? সবচেয়ে বেশি সময় লাগাচ্ছে কে? নেপচুন। কে সবচেয়ে বেশি সময় লাগাচ্ছে? নেপচুন। কত সময় লাগায়? প্রায় 165 ইয়ার্স। তারপরে কে সময় লাগাচ্ছে? তারপর সময় লাগাচ্ছে ইউরেনাস। কত সময় লাগাচ্ছে? 84 ইয়ার্স। তারপরে কে সময় লাগাচ্ছে? স্যাটার্ন। স্যাটার্নের সময় কত লাগায়? 27 ইয়ার্স। তো এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে যদি ডিসেন্ডিং অর্ডার সাজানো হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? নেপচুন, ইউরেনাস, স্যাটার্ন। তারপরে কে আছে? জুপিটার, যেটা আমরা 12 বছর বা 12 ইয়ার্স বলি। এরপরে ডিসেন্ডিং অর্ডার হচ্ছে এটা রেভলিউশনের ক্ষেত্রে হলো। এরপর অ্যাকর্ডিং টু মানে যদি ডিসেন্ডিং রেভলিউশনের ভেলোসিটি, এক্ষেত্রে তোমাদের কিছু কিছু জিনিস আছে, সেগুলো ইম্পর্টেন্ট। যদি ডেনসিটি হিসাবে বলা হয়, ডেনসিটি হিসাবে সবচেয়ে বেশি কার বেশি ডেনসিটি আছে? এক্ষেত্রে ডেনসিটি হিসাবে যে সবচেয়ে বেশি আছে আর্থ। আর্থের ডেনসিটি সবচেয়ে বেশি। নেক্সট কার ডেনসিটি সবচেয়ে বেশি? তারপরে আছে মার্কিউরি। মার্কিউরি ডেনসিটি তারপরে বেশি আছে। তারপরে কার ডেনসিটি বেশি আছে? ভেনাসের। তাহলে এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। আর্থের সবচেয়ে বেশি ডেনসিটি, দেন মার্কিউরি, দেন হচ্ছে ভেনাস, দেন তারপরে কি আছে? মার্সের। এই জিনিসগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। ওকে, নেক্সট হচ্ছে নেপচুন। নেক্সট নেপচুন, এর ডেন্সিটি বেশি। নেপচুন। তারপরে কি আছে? তারপরে নেক্সট কি আছে নেপচুনের পর? জুপিটার। জুপিটার। তারপরে কি আছে? জুপিটারের পর আছে ইউরেনাস। ইউরেনাস। তারপরে আছে স্যাটার্ন। সবচেয়ে কম ঘনত্ব কার আছে? স্যাটার্নের। সবচেয়ে লো ডেন্সিটি কার? স্যাটার্ন। মনে থাকবে। নেক্সট, যদি মাসের হিসাবে বলা হয়, মাসের ক্ষেত্রে মানে যে পদার্থ সবচেয়ে বেশি পরিমাণ পদার্থ কার আছে? তার প্রথমে আছে জুপিটার। প্রথমে আছে জুপিটারের মাস বেশি, জুপিটার। তারপরে আছে কার? জুপিটারের পর আছে স্যাটার্ন। স্যাটার্ন। তারপরে কি আছে? স্যাটার্নের পরে আছে আমরা জানি নেপচুন। নেপচুন। নেক্সট কার আছে? ইউরেনাস। ইউরেনাস। তারপরে কার আছে? আর্থ। তারপরে আছে আর্থ আছে। তারপরে আছে ভেনাস। ভেনাস। তারপরে আছে মার্স। সবচেয়ে কম আছে কার? মার্কিউরি। মার্কিউরি অর্থাৎ বুধের। বুধের মাসের পরিমাণ সবচেয়ে কম। ওকে, আজকের মতন আপাতত এইটুকুনি। পরবর্তী ক্লাসে নেক্সট চ্যাপ্টার, অর্থাৎ 6 ক্লাসের নেক্সট চ্যাপ্টার আমরা জানব, এবং ওইখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা ডিসকাস করব। আর আশা করছি তোমাদের এই জিনিসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কি করবে? লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আশা করছি তোমরা এই সিরিজটা থেকে অনেকটাই কোশ্চেন কমন পাবে। এক্ষেত্রে তোমরা অনেকটা কিছু জানতে পারবে। ধন্যবাদ।